কথিত আছে যে পূর্ণিমার রাতে সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের ইমোশনস গুলো উথলিত হতে থাকে। চাঁদের আকৃতির পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের মধ্যেও পরিবর্তন আসে, আর তার সাথে সাথে মনুষ্য জগৎও ক্রিয়া করে। কিন্তু সেই সব শক্তির কি যারা মানব নয়, তাদের ভাবনার কি হবে? আমি রোজ, আর আমি আজকে শোনাবো আপনাদের এরমই এক পূর্ণিমা রাতের গল্প, যেটা মনে পড়লেই আজও আমার বুকটা কেমন কেঁপে ওঠে। আমি একটা ছোট্ট গ্রামে আমার মায়ের সঙ্গে থাকতাম। যবে থেকে বাবা গেছেন, আমাদের দিন কাটানোই অসম্ভব ছিল। আর কোনো রাস্তা না পেয়ে আমি চাকরি খুঁজতে শুরু করলাম। কিন্তু প্রত্যেকটা কাজের জন্যই আমাকে শহরে যেতে হবে, কিন্তু আমার কাছে শহরে থাকার মতো টাকা ছিল না। আর এদিকে আমি আমার মাকে ছেড়েও যেতে পারবো না। কিন্তু যেন তেন প্রকারেণও আমার টাকাটা দরকার ছিল। তখন আমি টিউশনের কথা ভাবতে লাগলাম। হঠাৎই আমি জানতে পারলাম আমারই পাশে গ্রামে পড়ানোর জন্য টিউটর দরকার। তখন আমি সেটার জন্য হ্যাঁ বলে দিলাম। কিন্তু বাবা, ওদের বাড়ি তো অনেকটা দূর। কি করে যাবি তুই ওখানে? ওহো, চিন্তা করো না তো মা, আমি ঠিক ম্যানেজ করে নেব। আর হ্যাঁ, আমার কাছে সাইকেল তো আছে। প্রথম কিছু মাস বেশ ভালো কাটলো। যেটা আমার হাতে আসতো আমি মাকে দিয়ে দিতাম। রোজ, তুই এত কষ্ট করিস, কিন্তু আমি চাই না তোর সারাটা জীবন এইভাবে বয়স্ক মায়ের সেবা করতে করতে কেটে যাক। প্লিজ, তুই এমন কাউকে খুঁজে নে যার সঙ্গে তুই তো সারাটা জীবন কাটাতে পারবি। আমি কোথাও যাব না, তুমি তো আমার পৃথিবী মা। আচ্ছা, এক কাপ চা খাওয়া প্লিজ। কেমন বুঝছেন ওকে? ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমি কাল আসবো, আর যদি দরকার পড়ে আমি 1-2 ঘন্টা আরো এক্সট্রা পড়াবো। এক্সামের প্রিপারেশন ঠিকঠাক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন হঠাৎ করে আকাশে মেঘ ঢেকে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো, খুব জোর ঝড় উঠলো। ধীরে ধীরে সেই ঝড় বাড়তে লাগলো। রোজ বাবা, তুই কি করে যাবি অতটা এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে? যেতে তো হবেই মা, আমি ওদের কথা দিয়েছি। কাল যদি ওর এক্সাম না হতো তাহলে আমি যেতাম না। কিন্তু তুই কোথাও আটকে গেলে? না মা, বৃষ্টি হলেও কিছুক্ষণ হয়ে থেমে যাবে, আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে। আচ্ছা, কিন্তু সঙ্গে করে রেনকোটটা নিয়ে যা। শোন, যদি পারিস তাহলে আসার সময় আমার ওষুধটা নিয়ে আসিস। সব ওষুধ শেষ। হ্যাঁ মা, আজ আমি স্যালারি পাবো, আসার সময় তোমার ওষুধটা নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরিস। আসছি মা। থ্যাংক ইউ গড, শুধুমাত্র বাড়ি ফেরার সময় বৃষ্টিটা না হোক। খুব ভালো
ভালো বাবা। থ্যাংক ইউ টিচার। ওরা কালকের পরীক্ষার জন্য একদম তৈরি। এখন আমি আসছি। বাইরে ঝড় উঠেছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টিও নামবে। আপনি আজ রাত্রে এখানেই থেকে গেলে পারতেন। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমাকে যেতেই হবে। আর আমার মায়ের জন্য মেডিসিনও কিনতে হবে। আর মাও বাড়িতে একা একা আমার জন্য চিন্তা করবেন। এখানে আবার টেলিফোনও পাচ্ছি না যে আমি মাকে একটু ইনফর্ম করব। তাই আমাকে যেতেই হবে। ভেবে দেখুন, খুব অন্ধকার ঘনিয়ে এসছে, আর বৃষ্টি পড়লে তো অবস্থা আরো খারাপ হবে। কাল ভোর ভোর উঠে বেরিয়ে যাবেন। না না, আপনি চিন্তা করবেন না, আমি 8 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। কিন্তু যদি আমি জানতাম। ওনাদের বাড়ি থেকে বেরিয়েছি মাত্র কিছুক্ষণ হয়েছে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মা, আমার রেইনকোটটা কোথায় গেল? ওনাদের বাড়িতেই ফেলে এসেছি। এত বৃষ্টি, রাস্তায় দৌড়ে যাচ্ছে কুকুর, বেড়াল, আর এই ঝড়ের হাওয়ায় আমার প্রাণ নষ্ট করতো। কিন্তু আমি সাইকেল থামাইনি। আমি অন্ধকারে কখনো ভয় পাইনি, কিন্তু আজকে রাতটা কিছুটা আলাদা। মনে হচ্ছিল যেন এই অন্ধকার আমাকে কিছু বলার চেষ্টা করছে। হ্যাঁ, আচ্ছা, তো তোমার মনে পড়ছিল নাকি আমি সত্যি কিছু দেখলাম? আমি আরো জোরে সাইকেল চালালাম। মায়ের কথাটা শোনা উচিত ছিল। কখনো কি অ্যাকিউট স্ট্রেস রেসপন্সের ব্যাপারে শুনেছেন? যখন আমাদের জীবন মৃত্যুর সম্মুখীন হয়, তখন আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সতেজ হয়ে যায়। আমরা তখন প্রতিজ্ঞাবদ্ধ হই, হয় লড়বো নাকি চলে যাব। আমার তো ওদের সাথে লড়ার ক্ষমতা ছিল না, তাই আমি পালালাম। ভগবান, বাঁচাও আমাকে। কিন্তু যে মানুষটি অন্ধকারে রাস্তার মাঝখানে বৃষ্টির মাঝে একা, সে না পালিয়ে বা কি করবে? আমার সাইকেল! আমি পিছন করে তাকিয়ে দেখলাম কেউ শরীরেরা আমার কাছে, কারণ ওনারা আমাকে ফলো করছিলেন। আমি আবার পালালাম। কিছুক্ষণের জন্য মনে হলো আমি আর বাঁচবো না। তখনই হঠাৎ একটা চমৎকার হলো, দূরে একটা আলো দেখতে পেলাম, কারণ বাড়ি মনে হচ্ছিল। আমি সেই দিকে দৌড় দিলাম। ওটা একটা ছোট্ট বাড়ি ছিল, বাইরে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল। আমি দরজায় ধাক্কা দিলাম। হ্যালো, কেউ আছেন ভিতরে? আমি জানলা দিয়ে ভিতরে দেখলাম একজন বৃদ্ধ মানুষ ভিতরে বসে আছে, আর উপরের দিকে একটা তার দিয়ে বাঁধা একটা লণ্ঠন জ্বলছে। তোমার কি চাই মা? স্যার, স্যার আমাকে প্লিজ হেল্প করুন। এত ঝড় জল, আর আমার সাইকেলটাও ভেঙে গেছে, আর কেউ মনে হয় আমার পিছু নিয়েছে। আমার খুব ভয় করছে। প্লিজ আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন, প্লিজ। আচ্ছা, 5 মিনিট দাঁড়াও। আমি সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করলাম। আমি বারবার হাইওয়ের দিকে তাকাচ্ছিলাম, আর এই আঙ্কেল সেটা লক্ষ্য করেছিলেন। ততক্ষণ তুমি ভেতরে এসে বসো। থ্যাংক ইউ।
চলো। আজ রাতের জন্য আমি সাইকেলটা এখানে রেখে যাবো প্লিজ। আমি কালকে এসে নিয়ে যাব। উঠে এসো। আমি ট্যাক্সিতে বসলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি বারবার পিছন দিকে দেখছিলাম, দেখলাম কেউ আমাদের পিছু করছে না। আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম আর ওই ট্যাক্সি ড্রাইভারের কাছে চিরকৃতজ্ঞ রইলাম। যখন আমি বাড়ি পৌঁছালাম তখন আমি দেখলাম যে আমার পার্সটা আমার ব্যাগে নেই। কি? আরে আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার মনে হচ্ছে আমার পার্সটা কোথাও পড়ে গেছে। আপনি 5 মিনিট দাঁড়ান, আমি বাড়ি থেকে টাকা এনে দিচ্ছি। উনি কিচ্ছু বললেন না, শুধু মাথা নাড়লেন। মা, রোজ, আমার বাবা, তুই তো পুরো ভিজে গেছিস। আমি বলেছিলাম তোকে যে তুই। মা একটু চুপ করো প্লিজ। বাইরে ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, টাকা দিতে হবে তাকে। তুমি আমাকে একটু টাকা দাও, আমার পার্স হারিয়ে গেছে। কি? মা তাড়াতাড়ি। মায়ের একটু সময় লাগলো টাকাটা খুঁজে পেতে। এনে ধর। থ্যাংক ইউ। আমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি বাইরে এলাম আর ওনাকে থ্যাঙ্কসও জানাতাম, কিন্তু উনি ওখানে ছিলেন না। ওনার ট্যাক্সিও নেই। আরে বাহ, এত ভালো মানুষ এখনো আছে। কোনো অপরিচিতের হেল্প করলেন আর টাকাও নিলেন না। আচ্ছা, উনি এটা ভাবলেন না তো যে আমি টাকাটা দিতে আসবো না? থাকবে, কাল তাহলে আমি গিয়েই টাকাটা দিয়ে আসবো। আর এমনি তো সাইকেলটা তো আমি আনতেই যাবো। ওই রাতে আমার ঘুম এলো না। আচ্ছা, ওগুলো কি ছিল যারা আমার পিছু নিয়েছিল? আচ্ছা, রাতের বেলা কি তবে আমি আর কোনোদিন ওই রাস্তা দিয়ে আসতে পারবো? পরের দিন সকালে আমি ওই ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে গেলাম। অবাক করার বিষয় এটা ছিল যে ওনার বাড়ির বাইরে যে ট্যাক্সিটা দাঁড়িয়েছিল ওটা পুরনো, জং ধরা আর ভাঙা একটা ট্যাক্সি। দরজায় ভর্তি মাকড়সার জাল আর পোকামাকড় ঘুরছে। দেখে মনে হচ্ছে অনেক বছর বন্ধ। কিন্তু এটা কি করে পসিবল? কাল রাতেই তো আমি এখানে এলাম। আঙ্কেল, আঙ্কেল, আপনি বাড়িতে আছেন? আমার সাইকেল? আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার সাইকেলের তো কোনো কিছুই হয়নি। যেন মনে হচ্ছে সাইকেলটা কখনো ভাঙিনি। আর তার থেকেও বেশি অবাক হলাম এটা দেখে যে আমি আমার পার্সটা সাইকেলের ক্যারিয়ারে দেখলাম। এটা কি? আঙ্কেল, আঙ্কেল, আপনি ভিতরে আছেন? কিন্তু কোনো উত্তর এলো না। এক্সকিউজ মি, হাই। আচ্ছা, এখানে একজন বৃদ্ধ মানুষ থাকতেন, উনি কোথায়? কোন লোকটা? ট্যাক্সি ড্রাইভার যিনি এখানে থাকতেন। উনি আমার দিকে তাকিয়ে হাসলেন আর ওখান থেকে চলে গেলেন। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। কি? মা, তুমি কোন ট্যাক্সি ড্রাইভারের কথা বলছো? ওই ট্যাক্সি ড্রাইভার যিনি এখানে থাকতেন, উনি তো কাল রাত্রে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন। 10 বছর হয়ে গেছে ও মারা গেছে। এটা তো ওরই ট্যাক্সি ছিল। না না, এটা হতে পারে না, আপনারা কোনো ভুল করছেন। এটা ওই ট্যাক্সি নয়। ওই ট্যাক্সিটা তো ঠিকঠাক ছিল আর চলছিল। আমি বাড়ির ভিতরেও ঢুকেছিলাম, উনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন। যখন আমি এই কথাটা সবাইকে বলছিলাম তখন আমি দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে হাসছেন, শুধু ওই বৃদ্ধ মানুষটি ছাড়া। কি? কাল কি কি ঘটেছিল আমাকে সব বলো তো। আমি ওনাকে সবকিছু বললাম আর উনি শুনে অবাক হয়ে গেলেন। ওই বাঘটার মুখে পড়েছিলে? হ্যাঁ,
কিন্তু আমি কোনোভাবে ওখানে প্রাণ বাঁচিয়ে এখানে চলে এসেছিলাম। উনি ভিতরে বসেছিলেন, উনি আমাকে হেল্প করেছিলেন, উনি আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে এলেন। কি দয়ালু আত্মা ওর, মৃত্যুর পরেও মানুষজনকে সাহায্য করছে। কি? আপনি কি বলছেন এটা? কাল পূর্ণিমার রাত ছিল, ঠিক 10 বছর আগের মতো। ওই বাঘটার মুখেই ওর ট্যাক্সিটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সব প্যাসেঞ্জারদের সঙ্গে সেও মারা গিয়েছিল। প্রত্যেক পূর্ণিমার রাতে সেই আত্মাগুলো প্রকট হয়, আর ওই হাইওয়ে দিয়ে যেসব লোকেরা যায় তাদেরকে তাড়া করে। কিন্তু এই বুড়ো মানুষটা ভালো ছিল, একটা সৎ আত্মা। ও মানুষজনকে সাহায্য করে। খুব সৌভাগ্যবতী তুমি যে তুমি ওকে দেখতে পেয়েছো। হয়তো কালকের রাতে তোমার জীবনের শেষ রাত হতো। ও তোমাকে রক্ষা করেছে। এই বলে ওনারা চলে গেলেন। আমার চোখে জল ভরে উঠল। বুঝে উঠতে পারছিলাম না আমি কিভাবে ওনাকে ধন্যবাদ বলবো। আমি ওনার বাড়ির দিকে তাকালাম, মাথা নিচু করে মনে মনে বললাম, থ্যাংক ইউ আঙ্কেল।